আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আমার কথা বলবো না, আমাদের দেশের যা অবস্থা, বাংলাদেশ নিয়ে কতটা চিন্তিত তার একটা ছোটখাটো প্রভাব আমি আপনাদের খবরের কাগজ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। বাংলার পশ্চিমবঙ্গের সব থেকে প্রচলিত সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক হচ্ছে আনন্দবাজার। সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি আর 4 লাইন খবর দিয়ে। বলে না, একটা ছবি অনেক কথা বলে দেয়। এই ছবিটা আপনারা দেখুন এবং হেডিংটা আপনারা দেখুন। অদ্ভুত আধার, ডেইলি স্টারের একটা ছবি। ওপরে লেখা হয়েছে, অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না। তার ডান দিকে লেখা হয়েছে, দেশের আগুনে দগ্ধ বাংলাদেশ। আমি বারবার বলি না, সাংবাদিক সাংবাদিকের পাশে দাঁড়াবে, কাগজ কাগজের পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে নিয়ম। সে কাগজ ঠিক করেছে না ভুল করেছে সেটা তো পরে বিতর্কের ব্যাপার, কিন্তু আসল হচ্ছে যে সংবাদপত্রের ওপরে, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমি বারবার সাংবাদিকের উপরে যখন হামলা হয়, সংবাদপত্রের উপরে যখন হামলা হয়, আমি যে বারবার চেঁচাই, তার কারণ হচ্ছে এইটা। আমার চেঁচানোটা, তার সত্যতা, তার প্রতিষ্ঠিত হলো এই আনন্দবাজার পত্রিকা আজকে যেটা ছেপেছে। শুধু এটা নয়, আজকে ছত্রে ছত্রে আনন্দবাজারের এই খবরে ভর্তি। আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি। এবার আসুন সম্পাদকীয়তে। একটা কাগজের নীতি এবং মানুষের আবেগ প্রতিফলিত হয় সংবাদপত্রের যে সম্পাদকীয়। সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে ত্রাসের দেশ। দেখুন আনন্দবাজার পত্রিকা, ত্রাসের দেশ। তারিখটাও দেখে দিতে পারেন, আজকে 20 তারিখ, সেটাও দেখে দিতে পারেন। এটা আমি পড়ছি, এটা সকলের জানা দরকার যে ভারতবর্ষ কি ভাবছে। বাংলাদেশের ইতিহাসে অস্থির অশান্ত সময়ের উদাহরণ কম নয়, কিন্তু যে কোনো হিসেবে, যে কোনো মানদণ্ডেই একেবারে শীর্ষ জায়গা নেবে আজকের পরিস্থিতি। উগ্র ধর্মান্ধ হিংসায় একের পর এক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, সেখানে সঙ্গে পাল্লা দিয়ে চলছে চরম চরম ভারত বিদ্বেষের অন্ধতা। হিংসা বা অন্ধতা শব্দগুলি অনেক সময় আলগাভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শব্দগুলি ধ্বনিতে ধ্বনিতে সত্য। যেভাবে ময়মনসিংহে এক হিন্দু তরুণকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও নিধনের পর আগুনে পুড়িয়ে মারা হলো, সর্বসমক্ষে জনোল্লাসের আবহে তাকে তার তুল্য মানবিকতা অমানবিকতা এই উপমহাদেশে কতবারই বা দেখেছে। এভাবে সে দেশের 2 সংবাদ প্রতিষ্ঠান, প্রথম আলো ডেইলি স্টারের ওপর ও ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান ছায়ানটের ওপরে ভয়ঙ্কর হামলা, অগ্নিসংযোগ হলো। সংবাদপত্র অফিসে প্রাণ সংশয়ের মুখে পড়লেন কর্মীরা। দেশ বিদেশে তা ত্রাসের সঞ্চার জাগালো। ঢাকায় এবং অন্যত্র যেভাবে ভারতের মাথা কেটে নেওয়া স্লোগান তুলে হাজার হাজার মানুষ পথে নামলেন, ভারতীয় হাই কমিশন ডেপুটি হাই কমিশনার ঘেরাও করলেন, তার প্রেক্ষিতে অন্ধতা কথাটি আর অলংকারিক নয়, চরম দুর্ভাগ্য বলতে হবে যে উগ্র গোষ্ঠীগুলি বাধা সত্ত্বেও সে দেশে পরবর্তী জাতীয় নির্বাচন ঘোষিত হলো। তারপরেই বাংলাদেশ ভেসে গেল এক ফেনীর ঘোনা সংকটাবর্তে। এই অক্ষমনীয় ঘটনা বন্ধ করার জন্য দায়িত্বটি যাদের, সেই অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান মোহাম্মদ ইউনূস মোটের ওপর নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তায় দেখে চলেছেন কোন অতলে ডুবতে পারে বাংলাদেশ। ইউনূসের রুটিন বার্তা দিয়েছেন যা প্রয়োজনের তুলনায় অনেক কম, অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপে এই মব হিংসা থামানো যেত। অন্তত সংবাদ মাধ্যম অফিসগুলির উপরে আক্রমণ
বা ছায়ানটের ওপরে বর্বর আক্রমণের ক্ষেত্রে আরো সক্রিয় হওয়া যেত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের ওপরে। পরিবর্তে যা দেখা গেল তার সংশয় স্বাভাবিক। গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে অপারেশন ডেভিল হান্ট শুরু করে, এবার তার উপস্থিত তার পরবর্তী অধ্যায়। এই জন্যই এত হাজার মানুষ, যাদের মধ্যে মুক্ত চিন্তার সাংবাদিকরাও আছেন, গ্রেপ্তার হলেন গত কয়েক মাসে। অর্থাৎ হিংসার অভিযোগে পূর্বতন শাসককে সরিয়ে তারাও হিংসার মধ্যে এমনকি বেশি নিষ্ঠুরতার সরকারি শিলমোহর দিচ্ছেন। মানে হাসিনার নামে তো এত হিংসার কথা বলা হয়, সেই হিংস্র হাসিনাকে তাদের ভাষায় সরিয়ে তারা যে সিংহাসনে বসেছে সেখানে তারা হিংসার একেবারে চরম অবস্থায় চলে গিয়েছেন। এ তো কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, উগ্র ইসলামী হিংসা, যার প্রতিঘাত সীমান্ত পেরিয়ে বাংলাদেশকেও ঘোর বিপন্ন করতে পারে। গত 50 বছরে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এবং রাজনৈতিক সমস্ত অর্জনকে মুছে ফেলে দিয়ে প্রবৃত্ত প্রধানমত্ত জনতা, ক্ষমতালোভী নেতৃত্ব এইভাবেই সমগ্র উপদেশকে বিপন্ন করছে। এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে অবশ্যই তার কঠিন অবস্থান নিতে হবে। অর্থাৎ কাগজে বলছে কঠিন অবস্থান নিতে হবে। ছত্রে ছত্রে বাংলাদেশ আছড়ে ভাঙা হলো অগ্নিগর্ভ। বাংলাদেশের জন্য একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে, অগ্নিগর্ভ বাংলাদেশ, একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে। সেই পাতার মধ্যে 3টে খবর আছে। একটা হচ্ছে আছড়ে ভাঙা হলো হারমোনিয়াম সুর ছাড়লো না ছায়ানট। এইটা ডান দিকে করা হয়েছে নির্বাচনের আগে লক্ষ্য ভারত বিরোধী জিগির। তারপরে একটা গুরুত্বপূর্ণ খবর আছে, এই খবরটা আমি পুরোটা পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেশে খাদ্যদ্রব্য বন্ধ হচ্ছে না, হবে কেন। খুব শিগগিরই যে আপনারা একেবারে আকালের মধ্যে পড়বেন, এটা তার প্রমাণ। আমি শুধু পড়ে শোনাচ্ছি। বেনাপোলের স্লোগান, সীমান্তে বাড়লো কড়াকড়ি। আমি খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে অশান্তির আঁচ টের পাওয়া গেল এ রাজ্যেও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢোকার চেষ্টা করে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের চেষ্টা আটকেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার উত্তর 24 পরগনার পেট্রাপোল লাগোয়া বাংলাদেশে বেনাপোলে ভারত বিরোধী স্লোগান দেয় সে দেশের কিছু লোক। পরিস্থিতি তেতে উঠলে হস্তক্ষেপ করে বাংলাদেশের পুলিশ। এই আবহে বাংলাদেশ সীমান্তে নজরদারিতে কড়াকড়ি করেছে বিএসএফ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ বৃহস্পতিবার রাতে ছড়াতেই গোলমাল শুরু হয়। সে রাতেই উত্তর 24 পরগনা বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল 30 জন যুবক। বাধা দেওয়ায় তারা বিএসএফ এর দিকে ইট পাটকেল এবং হাসুয়া নিয়ে তেড়ে আসে। জওয়ানরা পাল্টা গুলি চালালে একজন আহত হয়। একসঙ্গে তাকে নিয়ে বাংলাদেশে ঢোকে। অন্যজন লাগোয়া গ্রামে, মানে আমাদের ভারতবর্ষের লাগোয়া গ্রামে ঢুকে পড়েছে। তার খোঁজ চলছে। বাংলাদেশের পরিস্থিতির কারণেই ওই 30 জন এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে তারা পাচারকারী কিনা তাও দেখা হচ্ছে। ওই রাতেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কাটাবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় 7 জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর হাতে আটক হন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মণ্ডল বলেন, 7 জন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে, তবে আমাদের হাতে এখনো দেয়নি। মানে বিএসএফ হয়তো ট্রিটমেন্ট করছে আর কি। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডের ওপারে বাংলাদেশের বেনাপোলে এদিন সকালে কিছু লোক হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেনাপোলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। সে দেশের পুলিশ হস্তক্ষেপ না করলে অবস্থা আরো খারাপ হবে। ঢাকার বাসিন্দা নাজির হোসেন বলেন, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে অনেকে। উনি বলছেন আসল ঘটনাটা।
উল্টোপাল্টা স্লোগান দিচ্ছেন অনেকে, পুলিশ লাঠি চালালে ওরা আবার পালিয়ে যাচ্ছে, আমরা কিন্তু শান্তি চাই। এই পরিস্থিতিতে উত্তেজনার আশঙ্কা থাকায় পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং সেনা তাদের নিরাপত্তা বাড়িয়েছে। তার মানে আমি যেটা বলেছিলাম, সেনাবাহিনী মোতায়েন হয়েছে, এখানে সেটা সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তবে বেনাপোল স্থলবন্দরে থাকা ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বেনাপোলে থাকা ভারতীয় ট্রাক চালকদের বন্দরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে গাড়ি কখনোই ওদিকে যাবে না। তিনি জানান, এদিন সরকারিভাবে বাণিজ্য বন্ধ ছিল, ফলে এই পরিস্থিতিতে প্রভাব বাণিজ্যের উপরে পড়বে কিনা দীর্ঘকালীন তা আজ শনিবার বোঝা যাবে। নদিয়ার যে সমস্ত এলাকায় কাঁটাতারে বেড়া নেই, তেমন এলাকায় বিএসএফ এবং ভারতীয় জওয়ান বাংলাদেশের দিকে চাষ করতে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে। স্থানীয় কৃষকদের মানা করেছে। হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, ভীমপুর, চাপড়া সীমান্তে বিএসএফ এর এবং সেনার তৎপরতা বেড়েছে। কোথাও কোথাও বিএসএফ এর জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট পরে টহল দিয়ে দেখা গেছে। মুর্শিদাবাদের জলঙ্গি, রানীনগর এলাকার সীমান্তে সেনা তৎপরতা বেড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশের সীমান্তে কড়াকড়ি হয়েছে। মূলত 50 মিটার অন্তর 30 জন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। কোচবিহারের চ্যাংরাবাজার স্থলবন্দরে তল্লাশি বেড়েছে। 3 বিঘা করিডোরের চারপাশে অতিরিক্ত জওয়ান মোতায়েন হয়েছে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদাহে উন্মুক্ত লাগোয়া গ্রামগুলিতে কারা আসছে, কতক্ষণ থাকছে, নজরদারি চলছে। বিএসএফ এর উত্তরবঙ্গের এক কর্তা বলেন, কড়াকড়ি ছিলই, এখন সীমান্ত লাগোয়া গ্রামগুলির পরিস্থিতির উপরে আরো নজরদারি বাড়ানো হয়েছে। এবার বলুন, এটা হচ্ছে কাগজের ভাষা। কাগজ যা বলেছে আমি তাই আপনাদের পড়ে শোনালাম। আজকে আমার কোনো কথা বললাম না। কাগজের কথা হচ্ছে সমাজের কথা এবং সরকারের কথা বলে কাগজ, আর সম্পাদকীয় যা লিখেছে সেটা হচ্ছে যেটা মূল স্তর থেকে উঠে এসছে কথাটা, সেটা সম্পাদকীয়র মাধ্যমে তুলে ধরা হয়। এবার আপনারা বলুন, সম্পাদকীয় যা লেখা হয়েছে, ভারতকে কঠোর অবস্থান নিতে হবে, ভারতকে কঠোর অবস্থানে নিতে হচ্ছে। এবং যারা বলছেন যে ভারত কিছু করবে না, ভারত কিছু করবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আগামী দিনে দেখুন কি হতে পারে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে, এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল, সেখানে একটা গতি ছিল, একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। সেই নীতি, আদর্শ, গতি এবং গন্তব্য দিয়ে আমরা 1971 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম। সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারত মহাদেশ, অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, 1 কোটি মানুষ 1971 সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, শিশুদের জীবন রক্ষা করার জন্য, বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য। সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল। পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে। পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, গেরিলাদেরকে দিয়েছে। সেই ভারত গত 53 বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি। উপরন্তু ভারতের সাথে 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে ছিটমহল আছে সেই ছিটমহলগুলোর বিনিময়ের জন্য। 54 বছরের মধ্যে 50 বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না। পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো। ভারত তার 1500 হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে, দিয়ে এই সমস্যার সমাধান করেছে। শুধু কি তাই, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলতো, গঙ্গা আর বুকে পানি নেই। সেই পানির জন্য যে হাহাকার, আমরা বিএনপিকে, বাসানির দলকে, ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে, কিন্তু পানি আর আসে না। শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন,
গঙ্গার পানি চুক্তি, সেই গঙ্গার পানি চুক্তিটি 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা, গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ। কারণ ভারত গঙ্গা চুক্তি আর নবায়ন করবে না। কেন করবে না? কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন 3 নম্বরে। তাহলে আপনি আসুন, দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। যে ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, গঙ্গার পানি চুক্তি করেছে, যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে, ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা নিয়ে ডিসপিউট ছিল, সেটা ভারতের দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদি সেটারও সমাধান করে দিলেন। সেখানে বাংলাদেশ পেল 21,500, ভারত পেল 4,500। না সরি, বাংলাদেশ পেল 20,500 আর ভারত পেল 4,500 বর্গ কিলোমিটার। তারপর সমাধান হলো। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর, আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর, মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো, মৌলবাদের গডফাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো, বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো, সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে গায়েল করতে শুরু করলো। এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে, আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে। আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই, বিন্দেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র। এই বঙ্গুর রাষ্ট্রে আজকে প্রথম আলো ভাঙে, কালকে অমুকের বাড়ি ভাঙে, পরশুদিন অমুকের বিজনেস ভাঙে। এইভাবে করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে, গত 2 দিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আলবদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নম্বরের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যেই চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারতের স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দেবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই। না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেয়েদের মতো হাহাকার এরকম মানে গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান। এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, মানে অনেক নমনীয় থেকেছে। ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। কই, লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন,
কই, তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে। আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা হচ্ছে, অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খণ্ড খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন, সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে, আরো কতজন মারা যায় আমরা জানি না, কিন্তু এদের মৃত্যু, এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না। কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে, সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না। পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ২.৫ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ১ কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না ওঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে।